আজকের আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংখ্যার ধারণা। একদম গণিতের প্রথম ক্লাস বলা চলে, মানে একদম প্রথম দিকে একদম বেসিক কনসেপ্ট নিয়ে যে ক্লাসটা করা হয় সেটাকেই বলা হয় সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা অধ্যায়টাতে আমরা সংখ্যার শ্রেণী বিভাগও বলতে পারি। আমরা শুরুতে জানি আমাদের সংখ্যা পদ্ধতিগুলোর বিভিন্ন ধরনের হয়। এর মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মানে 10 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 থেকে শুরু করে 9 এবং 0, এই 10টি অঙ্ক ব্যবহার করে যে সংখ্যাগুলো লেখা হয় সেগুলোকে আমরা বলি দশমিক সংখ্যা। আমাদের মনে রাখতে হবে এই দশমিক সংখ্যার জনক হচ্ছে উপমহাদেশীয় ম্যাথমেটিশিয়ানরা। মানে উপমহাদেশীয় বলতে আসলে আমরা কিন্তু মোটামুটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, মোটামুটি এই পুরো এরিয়াটাকেই বুঝি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সংখ্যার ধারণায় যে বেসিকটা সেটা হচ্ছে মূলত আসে দশমিক সংখ্যা, 10 অঙ্ক বিশিষ্ট সংখ্যার মাধ্যমে। আর 10 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রবর্তক ভারতীয় অর্থাৎ উপমহাদেশীয় ম্যাথমেটিশিয়ানরা। ওকে, আমরা সর্বপ্রথম জানবো সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। তাহলে আমরা সংখ্যাকে দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। জোনাকি ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমার সাথে যারা আছেন সকলকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি সংখ্যা দুই প্রকার, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। শুরুতে একটু বলে নেই, আমরা একদম ছোট ক্লাস থেকে শুরু করে ক্লাস 9-10 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে থাকি সেখানে যে সংখ্যাগুলো ব্যবহার করি তা মোটামুটি সবই বাস্তব সংখ্যা। এবং অবাস্তব সংখ্যার প্রকারভেদ আসলে ক্লাস 9-10 পর্যন্ত নাই বললেই চলে। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে অবাস্তব সংখ্যা নিয়ে কিছুটা ধারণা পাই। আমাদেরকে মনে রাখতে হবে অবাস্তব সংখ্যা সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়, এবং যে কোনো অবাস্তব সংখ্যার আরো নিকনেম যেটাকে বলি সেটা হচ্ছে আই। আই ফর হচ্ছে √(-1). এটা একটা অবাস্তব সংখ্যার সাধারণ রূপ। আমরা এই যে √(-1) স্কোয়ার রুট যেটাকে বলি আমরা বর্গমূল, এই বর্গমূলের ভিতরে যখন ঋণাত্মক কোনো সংখ্যা চলে আসে সেটাকেই আমরা বলি অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, যেটাকে ইন জেনারেল সি দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যাকে। তবে এক্ষেত্রে আমরা আই দ্বারা প্রকাশ করব, আই ফর ইমাজিনারি নাম্বার, সেজন্য আমরা আই ব্যবহার করি। আয়ের আরেক নাম হচ্ছে কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা, আমরা যাই বলি না কেন। আশা করি আমার কথাটা আমরা বুঝতে পেরেছি। আমাদের আজকের পুরো লেকচারটাই শুরু হবে বাস্তব সংখ্যা দিয়ে। আমরা এটা নিয়েই কথা বলবো। তবে মনে রাখতে হবে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই অবাস্তব সংখ্যার ধারণাটাও দেখতে পারি। মানে অবাস্তব সংখ্যা থেকেও কিছু ধরনের গাণিতিক সমস্যা ইদানিং বিভিন্ন পরীক্ষায় আসে। আমরা পরবর্তী কোনো এক ক্লাসে এই অবাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। আজকের শুরুতেই হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। বাস্তব সংখ্যাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার আগে একটু বলে নেই, বাস্তব সংখ্যাকে ইংরেজির হচ্ছে রিয়াল নাম্বারের সেট দ্বারা প্রকাশ করা হয়। এর জন্য এটাকে বলা হয় আর ফর রিয়েল নাম্বার, যার বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে মূলদ
আরেকটা হচ্ছে অমূলক। মানে বাস্তব সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমাদেরকে মনে রাখতে হবে মূলদ সংখ্যাকে সাধারণত কিউ দ্বারা প্রকাশ করা হয় এবং অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আমাদের আজকের লেকচারের মূল আলোচনা শুরু হবে মূলদ এবং অমূলদ এটার পার্থক্য এবং এটার উদাহরণ খুঁজে বের করাটাই আজকের লেকচারের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি। সেখানে হচ্ছে বাস্তব সংখ্যাকে প্রধানত দুই ভাবে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা, আরেকটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। আমাদেরকে এখানে একটু মনে রাখা ভালো যে মূলদ সংখ্যার ইংরেজি আমরা বলি রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার ইংরেজি আমরা বলি রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যার ইংরেজি বলি ইরেশনাল নাম্বার। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মূলদ সংখ্যা রেশনাল নাম্বার হলেও মূলদ সংখ্যাকে কিন্তু প্রকাশ করা হয় কিউ দ্বারা। এখানে মনে রাখা ভালো যে কুয়েজেন্তে এরকম একটা শব্দ, ইতালিয়ান শব্দ, কুয়েজেন্তে এরকম একটা ইতালিয়ান শব্দ থেকে ইংরেজি শব্দটা আসে রেশনাল নাম্বার। তাই এর আদি নামটাকে মনে রাখার জন্য মূলদকে কিউ দ্বারাই প্রকাশ করা হয়। আমরা অনেক সময় দেখি রসায়ন বিজ্ঞানে বা রসায়ন বিদ্যায় ল্যাটিন শব্দগুলোকে হাইলাইট করা হয়। সেই হিসাবে এখানেও গণিতের এই মূলদ কিউ শব্দটা এসেছে, কিউ অক্ষরটা এসেছে একটা ইতালিয়ান শব্দ থেকে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনারা। যাই হোক, আমাদের মূলদ বাস্তব সংখ্যার দুইটা প্রকারভেদ, একটাকে বলা হচ্ছে মূলদ, আরেকটাকে বলা হচ্ছে অমূলদ। আবার আমরা জানি মূলদ সংখ্যাকে প্রধানত দুই ভাবে ভাগ করা যায়। আমরা কি বললি? পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আরেকটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার সেট এটাকে বলা হয় জেড। এবং ভগ্নাংশকে সুনির্দিষ্ট কোনো অক্ষর দ্বারা প্রকাশ করা হয় না। যাই হোক, পূর্ণ সংখ্যার সেটকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে স্পেশালি জিরো। আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের মনে রাখতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যার আরো একটা বাংলা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যাকে ইংরেজিতে আমরা বলি ন্যাচারাল নাম্বার। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা ন্যাচারাল নাম্বার নামে পরিচিত, যার আরেকটা বাংলা শব্দ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে একটু বলে রাখা ভালো যে পূর্ণ সংখ্যাকে যে তিনটা ভাগে ভাগ করছি, মূলত আসলে দুইটা ভাগেই ভাগ, একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এই শূন্য একটা নিরপেক্ষ সংখ্যা হিসাবে অবস্থান করে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে শূন্য কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না, শূন্য কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যেও পড়ে না। তাহলে শূন্য এমন একটা সংখ্যা যেটা নিরপেক্ষ। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষায় এরকমটা প্রশ্ন করে অঋণাত্মক সংখ্যা, সেক্ষেত্রে অবশ্যই শূন্যটা ব্যবহৃত হবে। আমাদেরকে মনে রাখতে হবে অঋণাত্মক সংখ্যার মধ্যে কিন্তু
শূন্যটা আছে, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের সবাই একটু লক্ষ্য করেন, আমাদের যারা যারা উপস্থিত আছেন তারা সবাই একটু লক্ষ্য করেন যে এই বিষয়টা ঠিক আছে কিনা। আমি যতটুকু কথা বলছি এই কথাগুলো আমরা বুঝতে পারতেছি কিনা। ওকে, ওকে, শান্তা রহমান জি, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, তাহলে আজকের লেকচারের মূল যে টপিক সেখানে আমি চলে যাচ্ছি। আমার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে মূলদ আর অমূলদ এই দুটার মধ্যে ব্যবধান তৈরি করা। তবে শুরুতে আমি একটু বলে নেই, যেহেতু আমার এখানে এই স্ট্রাকচারটা অলরেডি আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে আর রিয়েল নাম্বার এর কিছু অংশ নিয়ে হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে বলতে পারি আর সাবসেট কিউ, কিউ এর কিছু অংশ নিয়ে পূর্ণ সংখ্যার সেট, তাহলে আমরা বলতে পারি কিউ সাবসেট অফ জেড, সরি জেড সাবসেট অফ কিউ। অন্যদিকে আবার জেড এর কিছু অংশ নিয়ে যেহেতু এন মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে বলতে পারি এন সাবসেট অফ জেড। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এইটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমরা যখন সেটের অধ্যায়ে আসবো, আমরা যখন সেট অধ্যায়ের লেকচারটা দেব তখন অবশ্যই মনে রাখতে হবে এটা নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। শুধুমাত্র আজকে আমরা জেনে রাখি এখানে কিউ সাবসেট অফ আর, জেড সাবসেট অফ কিউ, এন সাবসেট অফ জেড। আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা আসে নিচের কোন সম্পর্কটি সত্য, তখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা একটু খাতার এক কোণায় এটা লিখে রাখি, আমরা যখন সেট পড়াবো তখন এটা নিয়ে আরো বেশি কথা বলবো। ওকে, আজকে আমরা যে জিনিসটাতে হাইলাইট করব সেটা হচ্ছে মূলদ আর অমূলদ। মূলদ সংখ্যাকে আমরা জানি কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যা বুঝতে হলে আমাদেরকে মনে রাখতে হবে আরো কিছু আনুষঙ্গিক জিনিস আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমরা শুরুতেই বলি একটা মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ সহমৌলিক। আমাদের এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ এই কথাটুকু একটু মনে রাখতে হবে, এবং এবং এখানে মনে রাখতে হবে কিউ ইজ গ্রেটার দ্যান 1। ওকে, তাহলে সবাই একটু লক্ষ্য করেন মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ সহমৌলিক। অন্যদিকে অন্যদিকে তাহলে আমরা একটা বলতে পারি অমূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যায় না। এখন পি ও কিউ
এখানে যেখানে বলা হচ্ছে সহমৌলিক, সহমৌলিক শব্দটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক সংখ্যাটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। সুতরাং আমরা বলতে পারি 5 এবং 7 পরস্পরের সহমৌলিক, কারণ এখানে 1 এবং 7 এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। অনুরূপভাবে আমরা বলতে পারি 5 এবং 9 পরস্পরের সহমৌলিক। অনুরূপভাবে আমরা বলতে পারি এখানে 8 এবং 13 পরস্পরের সহমৌলিক। অর্থাৎ আমরা সহমৌলিক বিষয়টা বুঝেছি কিনা? মূলদ সংখ্যা এখানে যেটা বলতে চাচ্ছি আমরা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পরস্পরের সহমৌলিক। সহমৌলিক বলতে খুব স্পষ্টভাবে সবাই একটু লিখে রাখেন, সবাই খাতায় একটু লিখে নেন, যে দুইটা সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না, তাদেরকেই আমরা পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে থাকি। সহমৌলিক সংখ্যা বলে থাকি। মনে রাখতে হবে, সহমৌলিক সংখ্যার হওয়ার জন্য মৌলিক সংখ্যা হওয়ার কোনো প্রয়োজন নাই। মৌলিক সংখ্যা হওয়ার কোনো প্রয়োজন নাই। যেমনটা আমরা বলতে পারি, দেখেন 9 এবং 10 পরস্পরের সহমৌলিক, কিন্তু 9 এবং 10 একটাও মৌলিক সংখ্যা নয়, একটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সহমৌলিক হওয়ার অর্থ হচ্ছে 9 এবং 10 এর মধ্যে সাধারণ কোনো উৎপাদক থাকবে না, তাহলে এরা পরস্পরের সহমৌলিক। আবার লক্ষ্য করেন, সহমৌলিক পড়াতে যে মৌলিক সংখ্যা বিষয়টা নিয়ে একটু কথা না বললেই নয়। আমরা কি সবাই জানি মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা কি সবাই জানি মৌলিক সংখ্যা কাকে বলে? সবাই একটু লক্ষ্য করি। সবাই অবশ্যই মনে রাখতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। এখানে আপনাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে একের থেকে বড় যে সংখ্যাকে, অন্য কোনো সংখ্যা এক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আমাদেরকে মনে রাখতে হবে এক মৌলিক সংখ্যা নয়, কেননা মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই বলা আছে একের থেকে বড়। অবশ্যই মনে রাখতে হবে একের থেকে বড় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। খাদিজা আক্তার, আপনার উত্তর 100% ঠিক। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, সেটা হচ্ছে 2, 3, 5 এবং 7। তাহলে আমাদের সকলকেই মনে রাখতে হবে 1 মৌলিক সংখ্যা নয়, তাহলে 1 মৌলিক সংখ্যা নয়। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই প্রশ্ন করে 1 মৌলিক সংখ্যা নয় কেন? কারণ এরকম মৌলিক সংখ্যা কাকে বলে? এটাতেই বলা আছে একের থেকে বড় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। সুতরাং মৌলিক সংখ্যা একের থেকে বড় হতে হবে, তাহলে 1 মৌলিক সংখ্যা নয়। আরো একটা কথা হচ্ছে, পৃথিবীর একমাত্র মৌলিক সংখ্যা যেটা হচ্ছে জোড়। পৃথিবীতে শুধুমাত্র একটা মৌলিক সংখ্যাই আছে, সেটা হচ্ছে জোড়, তার মান হচ্ছে 2। সুতরাং আমরা আশা করি বুঝতে পেরেছি। আমরা আবার মূলদ আর অমূলদে ফেরত যাব। ওকে, সবাই একটু লক্ষ্য করেন মূলদ সংখ্যা। আমি ছিলাম কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমি কেতাবি ভাষা বাদ দিয়ে যদি আমার মতো করে বলি, তাহলে সুস্পষ্টভাবে বলতে হয় মূলদ সংখ্যা যে সংখ্যা নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করা যায়, অর্থাৎ
আমি যদি এরকমটা লিখি, আমি যদি এরকমটা লিখি 2.3456 7 8 9 10, আবার এখানে যদি লিখি 2.345 ডট ডট। সবাই একটু লক্ষ্য করবেন, সবাই একটু লক্ষ্য করবেন, এখানে একটা দশমিক ভগ্নাংশের কথা বলা হয়েছে, যার দশমিকের পর 1 2 3 4 5 6 7 8 8টি গড় দেখানো হয়েছে। তবে মনে রাখতে হবে, এরকম 8টি গড়ের পরও কিন্তু গড়গুলো সুনির্দিষ্ট, মানে কয়টা গড়? 1 2 3 4 5 6 7 8, দশমিকের পরে 8 গড় নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করা যায়, এটাকে বলা হচ্ছে মূলদ। অন্যদিকে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা না দিয়ে যদি এরকম ডট ডট দিয়ে বোঝানো হয়, তাহলে সেটাকে বলবো আমরা অমূলদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নির্দিষ্ট অঙ্কের মাধ্যমে যে সংখ্যাকে সীমাবদ্ধ করা যায় সেটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা, আর যে সংখ্যাকে সীমাবদ্ধ করা যায় না সেটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি মূলদ সংখ্যা নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করা যায়, আবার অমূলদ সংখ্যা নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করা যায় না। নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করা যায় না, নির্দিষ্ট অঙ্কে সীমাবদ্ধ করা যায় না। ওকে, তাহলে আরো কিছু আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে নম্বর 3, বর্গমূল এর ভিতরে যদি মৌলিক সংখ্যা না হয়, পূর্ণবর্গ হলে, যেমন আমরা এটা বলতে পারি পূর্ণবর্গ, অথবা আমরা এরকমটা বলতে পারি ঘনমূলের ভিতরে কোনো ঘনমূলের ভিতরে যদি ঘনসংখ্যা এবং বর্গমূলের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এদেরকে মূলদ বলা হবে। অন্যদিকে আমরা যদি এরকমটা বলি যে বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থাকলেই সেটাকে বলা হবে অমূলদ সংখ্যা। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিনা? মূলদ এবং অমূলদের এই পার্থক্যটা আমরা বুঝলাম কিনা? বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা হলেই সেটা মূলদ সংখ্যা, আবার বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ না হলেই সেটা অমূলদ সংখ্যা। আমার কথা ক্লিয়ার কিনা সবাই একটু বলবেন। আমার কথা ক্লিয়ার কিনা সবাই একটু বলবেন। এখন প্রশ্ন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি, এবং প্রশ্ন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি, যেমন আমরা বলতে পারি এখানে 1 4 9 16 25 36, এরকম ভাবে আমি বলতে পারি 36 এর পরে বলতে পারি 49, বলতে পারি এরকম ভাবে 64, 81 এবং 100। এরকম 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো এরকম, 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো এরকম। বর্গমূলের ভিতরে কোনো পূর্ণবর্গ সংখ্যা হলে সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা, আবার বর্গমূলের ভিতরে কোনো পূর্ণবর্গ না হলে সেটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। আশা করি আমি বুঝতে পেরেছি। সবাই একটু কনফার্ম করবেন আমাকে। তাহলে সবাই একটু দেখেন তো, √15 এটা কি মূলদ না অমূলদ? এটা মূলদ না অমূলদ? সবাই একটু উত্তর দেন। মূলদ না অমূলদ? সবাই একটু উত্তর দেন। মূলদ না অমূলদ? সবাই একটু উত্তর দিবেন। যেহেতু এখানে বলা হচ্ছে √15 পূর্ণবর্গের মধ্যে পড়ে না, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা হলে সেটাকে আমরা বলবো মূলদ, আর বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না হলে সেটাকে বলবো আমরা অমূলদ। ওকে, আমাদেরকে মনে রাখতে হবে অনেক শিক্ষার্থী আমার
এই কথাটাতে আপনারা একটু কনফিউজড হতে পারেন। যেমনটা আমি বলেছি, দশমিকের দশমিকের পরে নির্দিষ্ট গড়ে সীমাবদ্ধ করা গেলে সেটাকে বলা হয় মূলদ। দশমিক ভগ্নাংশের দশমিকের পরে নির্দিষ্ট গড় এরকম না থাকলে যদি ডট ডট থাকে সেটাকে বলবো আমরা অমূলদ। অনেকেই এই বিষয়টাতে কনফিউজড হয়, দশমিকের পরে নির্দিষ্ট গড় না থাকলে সেটাকেই আমরা অমূলদ বলবো। তবে কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা যদি এরকম হয়, সবাই একটু লক্ষ্য করেন তো, আমরা যখন 0.33333 ডট ডট এরকম দিব, এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ? এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ? সবাই একটু বলবেন, এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ? সবাই একটু বলবেন। আমার সাথে সবাইকে একমত আছেন? 0.3333 এরকম যদি হয়, 0.3333 এরকম যদি হয়, এই সংখ্যাটা মূলদ না অমূলদ? এটা বোঝার জন্য আমাদেরকে মনে রাখতে হবে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এরকম, আবৃত দশমিক ভগ্নাংশ শব্দে আবৃত খাদিজা আক্তার বলেছেন অমূলদ। ওকে, আপনাদের এটা বলাটাই স্বাভাবিক, আপনাদের এটা বলাটাই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, আবৃত দশমিক ভগ্নাংশ বা যেটাকে আমরা পূর্ণপূণিক বলে থাকি, পূর্ণপূণিকের মাধ্যমে যদি কোনো ভগ্নাংশকে প্রকাশ করা হয় সেটাকে মূলদ সংখ্যা বলে। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা গেলে সেটাকে আমরা মূলদ ভগ্নাংশ বলি। আমরা জানি 0.3333 ডট ডট, এটাকে এরকম বলা হয়, এটাকে 0.3 এর উপর পূর্ণপূণিক দেয়া যায়। আমরা জানি পূর্ণপূণিক দেয়া যায়, আর পূর্ণপূণিককে এরকম ভাবে ভাঙা যায়, 3/9 রেজাল্ট হচ্ছে 1/3, অর্থাৎ 1/3 এটা p/q আকারে প্রকাশ করা গেল। সুতরাং এটা সবসময়ই মূলদ হবে। হিজাবি প্রিন্স, আপনার উত্তরটা 100% ঠিক। আমার সাথে যারা আছেন, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আবৃত দশমিক ভগ্নাংশ বা পূর্ণপূণিকের মাধ্যমে প্রকাশ করা গেলে ওই সংখ্যাটা হবে মূলদ। অন্যথায় দশমিকের পরে এরকম ডট ডট চিহ্ন থাকলে সেটা হবে অমূলদ। কে কে বুঝেন নাই আমার কথাটা? সবাই একটু বলবেন, আমার কথাটা বুঝেন নাই কে কে? এমন কেউ? আবৃত দশমিক, মারিয়ম ইয়াসিন বলেছেন আবৃত দশমিক ভগ্নাংশ কি? আবৃত দশমিক ভগ্নাংশের আরেক নাম হচ্ছে পূর্ণপূণিক। এরকম দশমিকের পর একই সংখ্যা পুনরাবৃত্তি ঘটলে তাকে আমরা এরকমটা লিখতে পারি। দশমিক কোন ভগ্নাংশের দশমিকের পর একই গড়ের পুনরাবৃত্তি হতে থাকলে সেটাকে আমরা পূর্ণপূণিক বা আবৃত দশমিক ভগ্নাংশ বলি, যাকে এরকম সংখ্যার উপর একটা ফুটা দিয়ে প্রকাশ করা হয়। মারিয়াম ইয়াসিন, আশা করি আমার কথাটা আপনি বুঝেছেন। আমরা যখন এরকম ছোট ক্লাসে এই জিনিসগুলো পড়েই, যেমন 7-8 এই আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া আছে, সেই সাথে 9 বর্তমানে ক্লাস 9 আবৃত দশমিক ভগ্নাংশের ধারণা দেয়া আছে। মারিয়ম ইয়াসিন বুঝেছেন কিনা? আমার সাথে যারা যারা আছেন সবাই বলেন মূলদ আর অমূলদ
বিষয়টা আমরা বুঝতে পেরেছি কিনা। আমি যে পর্যন্ত বলেছি সবাই একটু বলবেন। ওকে, আমাদের আরেকটু সামনে যাচ্ছি আমরা। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে কোন আমাদেরকে মনে রাখতে হবে একটা পূর্ণ সংখ্যার সাথে, পূর্ণ সংখ্যার সাথে আরেকটা অমূলদ সংখ্যার যোগ বিয়োগ অবশ্যই কি হবে? অমূলদ হবে। অমূলদ সংখ্যার সাথে কোন পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই অমূলদ সংখ্যা হবে, অবশ্যই অমূলদ সংখ্যা হবে। আমি আপনাদের আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, আমি আরো একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি। আমরা জানি পায়ের মান, পাই সমান সমান কত? সবাই একটু বলবেন তো, পাই, পাই সমান সমান কত? সবাই একটু বলবেন পায়ের মান কত? গণিতে পাই এর মান কত? পাই এর মান, পাই সমান সমান হয়, সবাই একটু বলবেন পাই এর মান কত? সবাই একটু বলবেন পাই এর মান কত? আমার সাথে যারা যারা উপস্থিত আছেন তারা সকলেই বলবেন পায়ের মান কত। আমরা বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর এবং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, এই পাইটাকে ব্যবহার করি। সুতরাং আমরা এই পাইটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এটাকে বলা হচ্ছে আমরা পাই। আমরা পাই সমান সমান লিখি বৃত্তের, বৃত্তের পরিধি ভাগ হচ্ছে বৃত্তের ব্যাস, এটাকেই আমরা বলি পাই। পাই এর মান, পাই এর মান কত আমাদের জানা আছে কিনা? প্লিজ জানা না থাকলেও কাইন্ডলি বলবেন, জানা না থাকলেও কাইন্ডলি বলবেন। সবাই একটু বলবেন, জানা না থাকলেও কাইন্ডলি একটু বলবেন। জানি না বা পারি না এরকম একটু বললে আমার জন্য সুবিধা হয়, সময় সেভ করা সম্ভব। পাই এর মান, পাই এর মান কত? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি পাই এর মান হচ্ছে 22/7 অথবা 3.14 ডট ডট। কোনটা সঠিক? পাই এর মান, পাই এর মান 22/7 3.1415 সামথিং সামথিং আমরা বলে থাকি। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে পায়ের মান, পাই এর মান, পাই নিজে একটা অমূলদ সংখ্যা, পাই সমান সমান অমূলদ, সরি অমূলদ, অমূলদ সংখ্যা। পাই নিজে একটি অমূলদ সংখ্যা, পাই নিজে একটি অমূলদ সংখ্যা, তাই পাই এর মান 22/7 লেখা যাবে না, পাই এর মান 22/7 লেখা যাবে না। আয়শা সিদ্দিকী, আয়শা সিদ্দিকা, আয়শা সিদ্দিকা উনি সুন্দরভাবে উত্তর করেছেন 3.1416। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে মনে রাখতে হবে পায়ের মান 22/7 শুধুমাত্র অঙ্কের হিসাবের সুবিধার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু পায়ের মান আসলে 22/7 লেখা উচিত না বা সম্ভব নয়। কেন? পাই একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার মান এরকম সুনির্দিষ্ট অঙ্কে প্রকাশ করা যাবে না, সেটাকে এরকম p/q আকারে প্রকাশ করা যাবে না। আশা করি আমার কথাটা আপনারা বুঝেছেন, p/q আকারে প্রকাশ করা যাবে না। সবাই সবাই একটু বুঝে নেন আমার কথা ঠিক আছে কিনা। পাই যেহেতু একটা অমূলদ সংখ্যা, সেটাকে এরকম p/q আকারে প্রকাশ করা যাবে না। কে কে বুঝেন নাই? না বুঝে থাকলে দয়া করে বলবেন, কে কে বুঝেন নাই? না বুঝে থাকলে দয়া করে বলবেন। শামসি জাহান আপনার উত্তর সঠিক, 3.1416 পায়ের মান। আমি যে কারণে বলতে চাচ্ছি 3.1416 দিয়ে কিন্তু শেষ করা যাবে না, এখানেও কিন্তু ডট ডট দিতে হবে আপনাকে, কারণ পায়ের সুনির্দিষ্ট কোনো মান দশমিকের পরে নির্দিষ্ট ঘরে এটাকে সীমাবদ্ধ করা যাবে না। সুতরাং পাই একটা অমূলদ সংখ্যা, যে কারণে পাইকে 22/7 এটা লেখা যাবে না। এটা শুধুমাত্র অঙ্কের হিসাবটাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন স্টুডেন্টরা বা বিভিন্ন স্যার এটা করে থাকেন।
যাতে অঙ্কের হিসাবটা একটু সহজ করা যায়। আশা করি আমার কথা আপনারা সকলেই বুঝেছেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে আজকের এই ক্লাসের মূলদ অমূলদ, মূলদ অমূলদ, এবং আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু স্পেশাল জিনিস আছে। যেমন আমরা জানি ই ই ই কি মূলদ না অমূলদ? ই সমান সমান মূলদ না অমূলদ? সবাই একটু লক্ষ্য করবেন, এটা আমাদের জানা আছে কিনা। ই কি, ই সমান সমান মূলদ না অমূলদ? ই কি মূলদ না অমূলদ? এখন অনেকেরই প্রশ্ন হতে পারে স্যার ই কি, অনেকেরই প্রশ্ন হতে পারে স্যার ই কি। আমাদের কারো জানা আছে কিনা? সবাই একটু বলবেন, আমার ক্লাসে সবাই একটু বলবেন। সবাই একটু বলবেন। ই, আমরা অনেকেই ই জানি না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন লগারিদম পড়ি, লগারিদমের ভিত্তি, লগারিদমের ভিত্তি সাধারণত এ, অথবা লগারিদমের ভিত্তি সাধারণত 10, অথবা লগারিদমের ভিত্তি ইও হতে পারে। ই ভিত্তিক, এই যে এখানে লগারিদমের ভিত্তি ই হতে পারে। লগারিদমের ভিত্তি যখন ই হয় তখন সেটাকে বলা হয় লন। যাই হোক, আমার মূল যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ই একটা অমূলদ সংখ্যা। ই একটা অমূলদ সংখ্যা যার মান 2.71 ডট ডট এরকম সামথিং। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, মারিয়ম ইয়াসিন সুন্দরভাবে উত্তর করেছেন অমূলদ সংখ্যা। খাদিজা আক্তার উত্তর করেছেন অমূলদ সংখ্যা। জি, 100%। অবশ্যই আমাকে মনে রাখতে হবে ই একটা অমূলদ সংখ্যা। ই একটা অমূলদ সংখ্যা যার মান আমাকে অবশ্যই মনে রাখতে হবে, যার মান কত? 2.71 সামথিং সামথিং। তাহলে আশা করি আমাদের সাথে যারা আছেন সকলেই মূলদ আর অমূলদ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আমি এখন আপনাদের কিছু সংখ্যা লিখব, সবাই একটু বলবেন এগুলোর মধ্যে মূলদ কোনটি, অমূলদ কোনটি। কিছু সংখ্যা লিখব, সবাই একটু বলবেন। ওকে, সবাই একটু লক্ষ্য করি আমার এই সংখ্যাগুলোর মধ্যে, আমার এই সংখ্যাগুলোর মধ্যে মূলদ এবং অমূলদ, মূলদের ঘরে কোন কোনগুলো বসবে? মূলদ কোনগুলো সবাই একটু বের করেন তো। এখানে এখানে কোন কোন সংখ্যাগুলো মূলদ, কোন কোন সংখ্যাগুলো মূলদ, কোনটা অমূলদ, কোনটা অমূলদ, কোন কোন সংখ্যাগুলো মূলদ, কোনটা অমূলদ? সবাই একটু বের করবেন, সবাই একটু বের করবেন। আমার সাথে যারা যারা উপস্থিত আছেন সবাই একটু বের করবেন কোনগুলো মূলদ, মূলদের ঘরে কোনগুলো আসবে, অমূলদের ঘরে কোনগুলো আসবে। সবাই সবাই একটু বলবেন মূলদ কোনগুলো, অমূলদ কোনগুলো। সবাই একটু বলবেন মূলদ কোনগুলো, অমূলদ কোনগুলো। √2, √14, √64, √32/2, √9/3, √7/2, 10/3। মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো সবাই একটু বলবেন। সবাই আমার সাথে যারা যারা উপস্থিত আছেন সবাই এই সংখ্যাগুলোর মধ্যে
মূলদ আর অমূলদ বের করার চেষ্টা করবেন, মূলদ আর অমূলদ বের করার চেষ্টা করবেন সবাই, সবাই বের করার চেষ্টা করবেন। মারিয়ম ইয়াসিন, মারিয়ম ইয়াসিন, আপনি একটু, আপনার উত্তরগুলো আমি বুঝতেছি না, আপনার উত্তরগুলো একটু সুন্দর করে লিখেন, আপনার উত্তরগুলো একটু সুন্দর করে লিখেন, এখানে বর্গমূল চিহ্নগুলো দিচ্ছেন না, আমি বুঝতেছি না আপনার উত্তরগুলো। আয়শা সিদ্দিকা, √2, √14, √9/3, এই সংখ্যাগুলো উনি বলেছেন মূলদ, মানে মূলদের ঘরে দিছেন √2, √14 এবং √9/3, এই তিনটা সংখ্যাকে উনি বলেছেন। বাকিগুলো আয়শা সিদ্দিকী, এগুলো কি, এগুলো কি? আপনার উত্তরগুলো আমি বুঝি নাই, এগুলো হচ্ছে অমূলক, উনি বলেছেন এগুলো হচ্ছে অমূলক। সবাই একটু লক্ষ্য করেন ওনার সাথে সবাই একমত কিনা, সবাই একটু লক্ষ্য করেন, সবাই একটু লক্ষ্য করেন। জি, বাকিগুলো মূলক, এগুলো সব অমূলক। উনি এরকম বলেছেন, এরকম বলেছেন এখানে √64, 7/2, 10/3 এবং 0.3, 3-এর উপর পূর্ণপূর্ণ, এগুলো সব মূলক, বাকিগুলো সব অমূলক। আমরা বাকিগুলো একটু মিলিয়ে দেখি। ওকে, আয়শা সিদ্দিকা, হ্যাঁ উনি সুন্দরভাবে বলেছেন, বলেছেন √2, যেহেতু 2 একটি মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে এটা √2 একটি অমূলক, √2, √2 একটি অমূলক, অমূলক, √2 একটি অমূলক। অনুরূপভাবে বর্গমূলের ভিতরে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নাই, 14 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √14 একটি অমূলক সংখ্যা, √14 একটি অমূলক সংখ্যা। আবার লক্ষ্য করেন এখানে বর্গমূলের ভিতরে 9/3, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, √3, √3 একটি অমূলক সংখ্যা, √3 একটি অমূলক সংখ্যা। অন্যদিকে আমরা যদি এখানে হিসাব করি √64, 64 একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ। √64, 64 একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটা হচ্ছে মূলদ। অন্যদিকে √32/2, 32/2, 32/2 মানে √16, 16, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর জন্য 16 একটি মূলদ সংখ্যা। অনুরূপভাবে আমরা লক্ষ্য করি 7/2 এর ভাগফল হচ্ছে 3.5, একটা দশমিক ভগ্নাংশ, এটাও তাহলে মূলদ। আমরা জানি 10-কে 3 দ্বারা ভাগ করলে, 10-কে 3 দ্বারা ভাগ করলে 3.3333, একটা, যেহেতু এটাকে p/q আকারে প্রকাশ করা গেছে, তাহলেও এটা একটা মূলদ সংখ্যা। আর এটা আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলেও এটা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝেছেন। খাদিজা আক্তার খুব সুন্দরভাবে উত্তর করেছেন, √2, √14, √32/2 অমূলক। না, আপনার একটু ভুল হয়েছে, খাদিজা আক্তার বলেছেন এটাকে অমূলক, না উনি একটু ভুল বলেছেন, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। খাদিজা আক্তার, আপনার একটু ভুল হয়েছে। আয়শা সিদ্দিকার, আয়শা সিদ্দিকার উত্তরগুলো, আয়শা সিদ্দিকার উত্তরগুলো মোটামুটি 100% ঠিক। আমার সাথে বাকি যারা উপস্থিত আছেন তারা বিষয়গুলো বুঝতেছেন কিনা, বাকি যারা উপস্থিত আছেন তারা বিষয়গুলো বুঝতেছেন কিনা, সবাই একটু বলবেন, সবাই একটু বলবেন। তাহলে আমি মূলদ আর অমূলদ বুঝতে পেরেছি কিনা, আমি মূলদ আর অমূলদ বুঝতে পেরেছি কিনা। আমাদেরকে এরকমটাও কিছু সংখ্যা আসে, আমরা জানি ঘনমূল,
আমরা জানি এরকম থাকে ঘনমূল 27, ঘনমূল 27 আমরা জানি 27 কে এরকম ভাবে লেখা যায়, 3 উপর কিউব হলে 27 হয়। আর আমরা জানি ঘনমূল মানে হচ্ছে 3 হোল টু দি পাওয়ার 1/3, যার ফলে রেজাল্ট আসে 3। সুতরাং ঘনমূল 27 একটি মূলদ সংখ্যা, ঘনমূল 27 একটি মূলদ সংখ্যা। এরকম ভাবে আমাদেরকে মনে রাখতে হবে, এগুলোকে বলা হয় ঘন সংখ্যা। কিছু সংখ্যা আছে যাকে ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, তাদের এই ঘনমূলের উত্তরটা হবে মূলদ। যেমন আমরা বলতে পারি 1, 8, 27 এবং আমরা বলতে পারি 64 ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে, এগুলোর যদি ঘনমূল আসে তাহলে এই সংখ্যাগুলো এরকম, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো মূলদ। যে সংখ্যাগুলোর ঘনমূল পূর্ণ সংখ্যায় আসে, তাদেরকে আমরা বলবো মূলদ। অন্যদিকে যেগুলো পূর্ণবর্গ, যেমন আমরা এরকমটা বলছি, যদি ঘনমূল ইকুয়াল টু 9 থাকে, আমরা এটা অনেকেই এই জিনিসটা ভুল করে থাকি, ঘনমূল যদি 9 থাকে তাহলে এটা অবশ্যই অমূলদ। যেটাকে পূর্ণ ঘনমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। ওকে ওকে, তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সংখ্যাগুলোকে ঘনমূল করলে, মানে টু দি পাওয়ার 1/3 করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো, এই অবস্থায় ওই সংখ্যাগুলোকে বলবো আমরা মূলদ, বাকিগুলো সব অমূলদ। ওকে, তাহলে আজকের ক্লাস আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসের আমার আলোচনার বিষয় ছিল মূলদ আর অমূলদ। আজকের ক্লাসগুলোর আলোচনার বিষয় ছিল মূলদ আর অমূলদ। আমি শুরুতেই বলেছি মূলদ সংখ্যা চিনার যে কোনো একটা চিনলে অন্যটা চিনার প্রয়োজন নাই। আমরা জানি সকল বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যাগুলো বাদ দিলে বাকি সবগুলো হবে অমূলদ। অন্যদিকে অমূলদ সংখ্যাগুলো বাদ দিলে বাকি সংখ্যাগুলো হবে মূলদ। অর্থাৎ যে কোনো একটা চিনতে পারলে বাকিগুলো খুব ইজিলি বের করা যায়। আমাদেরকে মনে রাখতে হবে মূলদ সংখ্যাগুলোকে সাধারণত p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যাগুলোকে সাধারণত দশমিকের পরে নির্দিষ্ট গড়ে সীমাবদ্ধ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে দশমিক ভগ্নাংশের দশমিকের পরে নির্দিষ্ট গড়ে সীমাবদ্ধ করা যায় না, যেটা অসীম পর্যন্ত চলতে থাকে, সেটাকে বলি আমরা অমূলদ। সাধারণত বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেই সংখ্যাটাকে বলা হয় মূলদ। অন্যদিকে বর্গমূলের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না থাকলে সেটাকে বলা হবে অমূলদ। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে পূর্ণবর্গ সংখ্যাগুলো যার যতদূর সম্ভব মুখস্থ করে রাখা উচিত। 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাটা আমি বোর্ডে লিখে দিয়েছিলাম। আপনাদের যদি সম্ভব হয় 1000 পর্যন্ত, আমরা 1 থেকে 1000 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো মনে রাখা বা মুখস্থ করা, তাতে আমাদের মূলদ আর অমূলদ বের করতে অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে আমরা বলতে পারি পূর্ণবর্গ গেল, তো তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এরকম যে কোন সংখ্যার এরকম ঘনমূল চিহ্ন দিয়ে যদি থাকে, আমাকে মনে রাখতে হবে ঘনমূল চিহ্ন দিয়ে থাকা মানে হচ্ছে ওই সংখ্যাটাকে যদি ঘনমূলের উত্তরটা এরকম পূর্ণ সংখ্যায় আসে তাহলে সেটাকে বলা হচ্ছে মূলদ, অন্যদিকে সেটা অমূলদ। ওকে, আমাদের গণিতের কিছু ক্যালকুলেশনে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা
বিভিন্ন ধরনের সংখ্যার সুনির্দিষ্ট মান ব্যবহার করে থাকি। বিভিন্ন ধরনের সংখ্যার সুনির্দিষ্ট মান ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে পাই, আজকে আমরা যেটা বলেছি, পাই একটা অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা। ওকে, যাই হোক, আমাদের আজকের এই বিষয়টা আপনাদের সবাই একটু দেখেন। কোন অমূলদ সংখ্যার সাথে কোন অমূলদ সংখ্যার সাথে কোন মূলদ সংখ্যার যোগফল, কোন অমূলদ সংখ্যার সাথে কোন মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ইত্যাদি যাই করি না কেন সেটা একটা অমূলদ সংখ্যা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে কোন অমূলদ সংখ্যার সাথে কোন মূলদ সংখ্যা যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করি না কেন উত্তর হবে একটি অমূলদ সংখ্যা। গুড, আয়েশা সিদ্দিকা সুন্দরভাবে উত্তর করেছেন। যেমন 64 এর ঘনমূল, 64 এর ঘনমূল এটা আমরা জানি, 64 এর ঘনমূল হচ্ছে 4, সুতরাং 64 এটা একটা অমূলদ সংখ্যা। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে আজকের ক্লাসটা শুধুমাত্র মূলদ আর অমূলদের উপরে ছিল। আগামী ক্লাসে আমি আপনাদেরকে এই পুরো সংখ্যা পদ সিস্টেমটার যে আলোচনাগুলো আছে আমি আর সেটা শেষ করার চেষ্টা করব। যেমনটা আপনাদের এখানে অনেকেই প্রশ্ন করেছেন, আবৃত দশমিক ভগ্নাংশ এটা কি, এটা নিয়ে আমাদের ডিটেলস কথা বলার সুযোগ আছে, আমরা কথা বলবো। দশমিক ভগ্নাংশ সেটা কি, এটা নিয়েও আমরা কথা বলবো। অনেকেরই মনে প্রশ্ন থাকে দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা সহজে করতে পারি না, এগুলো আমরা করার চেষ্টা করব। সুতরাং আগামী ক্লাসটা আপনাদের জন্য আশা করি হেল্পফুল হবে। মূলদ সবাই একটু বলবেন আমরা মূলদ আর অমূলদের মধ্যে পার্থক্য করতে পারবো কিনা, সবাই একটু বলবেন। আজকের শেষ প্রশ্নটার উত্তর সবাই করেন, শেষ প্রশ্নটার উত্তর সবাই করেন। সবাই এটার উত্তর করেন তো। শামসি জাহান, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে মনে রাখতে হবে √9 এর বর্গমূল, আমরা √9 মানে কিন্তু 3, বর্গমূল 9 মানে কিন্তু 3, 3 এর বর্গমূল, তাহলে 3 এর বর্গমূল, 3 এর বর্গমূল অবশ্যই √3, আর এই √3 সমান সমান কি একটা অমূলদ সংখ্যা। আশা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনাদেরকে আয়েশা সিদ্দিকা, খাদিজা আক্তার, শামসি জাহান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটা প্রদান করার জন্য। যাই হোক, আশা করি বুঝেছি √9 মানে 3, 3 এর বর্গমূল মানে √3, √3 যেহেতু একটা মৌলিক সংখ্যা, বর্গমূলের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে সেটা অবশ্যই কি হবে, মূলদ হবে। আশা করি আমার কথা বোঝাতে পেরেছি, আশা করি আমার কথা বোঝাতে পেরেছি। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করি কিছু না কিছু শেখানোর জন্য। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হলেও শেখাতে পেরেছি। যদি পেরে থাকি সেটা আমার সার্থকতা, আর যদি না পেরে থাকি তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে চেষ্টা করব। তবে মনে রাখতে হবে শেখার জন্য অবশ্যই অবশ্যই নিজের চেষ্টাটাই সর্বশ্রেষ্ঠ, নিজের চেষ্টাটাই সর্বশ্রেষ্ঠ। আপনার চেষ্টা থাকলে
আপনি পৃথিবীর যে কোনো জিনিস থেকে শিক্ষা লাভ করতে পারেন। যাই হোক, আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন।